নমস্কার, দেখছেন বীরভূম নিউজ টিভি। জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি তাজা খবর। শুরুতেই হেডলাইন। রাজ্যে 100 দিনের কাজ চালু করতে কেন্দ্রকে নির্দেশ হাইকোর্টের, দাবি মান্যতা পেল বলছে তৃণমূল। ঝাড়খণ্ডের চাপ, বৃষ্টি বাড়তে হু হু করে জল ছাড়ছে ডিভিসি, নজর রাজ্যের। নাবালিকাকে ধর্ষণ করে খুনের পর পুঁতে দেওয়ার চেষ্টা, বাঁকুড়ায় গণপিটুনিতে মৃত্যু অভিযুক্ত যুবকের। ওবিসি রায় উচ্ছ্বসিত বিজেপি, বিধানসভা চত্বরে মিষ্টি বিতরণ করে উৎসব শুভেন্দুদের। সন্দীপ ঘোষ সহ 5 অভিযুক্তকে হাজিরার নির্দেশ, 30 জুনই আরজিকর দুর্নীতি মামলায় চার্জ গঠনের সম্ভাবনা। 2 মাস পর জাল ফেলতেই দীঘায় উঠল 15 টন ইলিশ, সস্তা হবে রূপলি শস্য। সামনে চলে আসা বাইক আরোহীকে বাঁচাতে গিয়ে নয়াঞ্জলিতে যাত্রী বোঝাই বাস, মৃত 1, জখম 29। মুর্শিদাবাদে অশান্তির 2 মূলচক্রী গ্রেপ্তার, গত 2 মাসে দায়ের প্রায় 150 মামলা, ধৃত অন্তত 300। আমরা ভারত ভেঙে 1971 সালের প্রতিশোধ নেব, আমেরিকায় পৌঁছে পাক সেনা প্রধানের হুমকি। এছাড়াও রয়েছে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর, তাই অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন। রাজ্যে বন্ধ থাকা 100 দিনের প্রকল্প চালু করতে কেন্দ্রকে নির্দেশ কলকাতা হাইকোর্টের। কোনো কেন্দ্রীয় প্রকল্প অনন্তকালের জন্য ঠান্ডা ঘরে পাঠিয়ে দেওয়া যায় না, মন্তব্য প্রধান বিচারপতি TS শিবগানমের। এই রায়ের পর তৃণমূল বলছে তাদের দাবি মান্যতা পেল। তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, কলকাতা হাইকোর্টের এই রায় আমাদের সেই দাবি মান্যতা পেল যে কেন্দ্রীয় সরকার বেআইনিভাবে, বৈষম্যমূলকভাবে, প্রতিহিংসা পরায়ণভাবে বাংলার টাকা বন্ধ করে রেখেছিল। বুধবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির এজলাসে 100 দিনের মামলাটি ওঠে। সেখানে প্রধান বিচারপতি নির্দেশ দেয়, আগামী 1 আগস্ট থেকে রাজ্যে ফের 100 দিনের প্রকল্প চালু করতে হবে। কোনো কেন্দ্রীয় প্রকল্প দীর্ঘদিন বন্ধ রাখা যায় না। প্রায় 3 বছরের বেশি সময় ধরে রাজ্যে বন্ধ রয়েছে 100 দিনের প্রকল্প। এই সময়কালে কেন্দ্রীয় সরকার বাংলার জন্য কোনো টাকা বরাদ্দ করেনি বলে অভিযোগ জানিয়ে দীর্ঘদিন ধরে আদালতে মামলা চলছিল। সেই শুনানিতে কেন্দ্রকে কার্যত তুলোধোনা প্রধান বিচারপতির। তবে প্রধান বিচারপতির মন্তব্য, দুর্নীতি রোধে যে কোনো ধরনের শর্ত আরোপ করতে পারবে কেন্দ্র। কেন্দ্রীয় সরকার চাইলে পোর্টালের মাধ্যমে সরাসরি নির্দিষ্ট ব্যক্তির অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবে। দরকার পড়লে দুর্নীতি রোধে প্রয়োজনীয় নজরদারি চালাতে পারবে কেন্দ্র। পাশাপাশি কেন্দ্র রাজ্যের সব জেলাতে তদন্ত চালিয়ে যেতে পারবে বলে জানিয়েছে আদালত। এই রায়ের পর গ্রামের মানুষ ফের এই প্রকল্পের সুবিধা পাবেন বলে মনে করা হচ্ছে। হাইকোর্টের নির্দেশের পর বিজেপি সরকারকে বিঁধে তৃণমূল নেতা কুণাল ঘোষের আক্রমণ, তুমি দুর্নীতি বলে বাংলার দিকে আঙুল তুলছ, তোমার ডাবল ইঞ্জিন সরকার গুজরাটে, সেখানে মন্ত্রীর ছেলেরাই 100 দিনের কাজে চূড়ান্ত দুর্নীতি করে গ্রেপ্তার হচ্ছে। উত্তরপ্রদেশ ভুয়ো জব কার্ডে 1 নম্বর, বাংলার প্রতি একাধিক নিয়ম, অথচ অন্য জায়গায় দুর্নীতি হলেও টাকা যাচ্ছে। দেশে যেন এই বৈষম্য না চলে, এটা আমাদের দাবি, আন্দোলনের জয়। সঙ্গে তিনি জানিয়েছেন, আরও যা যা শর্ত আদালত দিয়েছে তা খতিয়ে দেখে রাজ্য সরকার জানাবে। মৌসুমী অক্ষরেখা এবং নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে দক্ষিণবঙ্গে। গত কয়েকদিন ধরে দামোদর উপত্যকায় মাঝারি থেকে ভারী বৃষ্টি চলছে। এর জেরে মাইথন এবং পাঞ্চেত জলাধার থেকে মোট 35,000 কিউসেক জল ছাড়ল দামোদর ভ্যালি কর্পোরেশন অর্থাৎ ডিভিসি। জল ছাড়ার খবর পেয়ে দুশ্চিন্তা বেড়েছে নিম্ন দামোদর উপত্যকা বাসিন্দাদের। বিহার এবং ঝাড়খণ্ডে টানা বৃষ্টির ফলে তেনুঘাট এবং তিলিয়া বাঁধ থেকে জল ছেড়ে দেওয়া হয়েছে, যা মাইথন এবং পাঞ্চেত জলাধারে এসে জমা হয়েছে। ফলে জল বাড়তে থাকায় বাধ্য হয়ে ডিভিসি জল ছাড়ছে বলে জানানো হয়েছে। পূর্ব বর্ধমান, হাওড়া এবং হুগলি সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে আজ এবং আগামীকাল ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। মঙ্গলবার বরাকর এলাকায় 20 মিলিমিটার বৃষ্টি হয়েছে। বুধবারেও পূর্ব বর্ধমানে বৃষ্টি চলছে। পরিস্থিতির ওপর প্রশাসনের নজর রয়েছে। প্রতি বছর বর্ষায় ডিভিসি জল ছাড়লেই নিম্ন দামোদর উপত্যকায় বন্যা দেখা যায় বলেই অভিযোগ। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার অভিযোগ করেছেন, ডিভিসি রাজ্যকে না জানিয়ে জল ছাড়ে, ফলে পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি এবং ঘাটালের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়।
কৃষিজমি, পুকুর, ঘরবাড়ি জলের তলায় চলে যায়। বহু মানুষকে ত্রাণ শিবিরে থাকতে হয়। ডিভিসি প্রথমে অভিযোগ অস্বীকার করলেও পরে জানায় ভবিষ্যতে রাজ্যকে জানিয়েই জল ছাড়া হবে। বর্ষার শুরুতেই জল ছাড়ার আশঙ্কা দেখা গিয়েছে। আরও জল ছাড়লে পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারে তা নিয়েই চলছে চর্চা। এই খবর শুনছেন আপনারা বীরভূম নিউজ টিভি থেকে। শুনুন পরবর্তী খবর। মঙ্গলবার দুপুর থেকে নিখোঁজ ছিলেন 9 বছরের নাবালিকা। পরে তার মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় বাঁকুড়ার পাত্রসায়রের বলরামপুর শালকোটা গ্রামে। মৃতদেহ উদ্ধারের সময় তার পরনে কোনো বস্ত্র ছিল না। স্থানীয়দের অভিযোগ, নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। এই ঘটনায় সন্দেহভাজন এক যুবককে গ্রামবাসীরা গণপিটুনি দেয়। পরে গুরুতর আহত অবস্থায় ওই যুবককে পুলিশ উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়, কিন্তু তাকে বাঁচানো সম্ভব হয়নি। নিহত নাবালিকার পরিবার জানিয়েছে, মঙ্গলবার দুপুরে সে খেলতে বেরিয়ে আর বাড়ি ফেরেনি। দীর্ঘক্ষণ কেটে যাওয়ার পর শুরু হয় খোঁজ। সন্ধে গ্রাম সংলগ্ন একটি ঝোপ থেকে পাওয়া যায় তার বিবস্ত্র দেহ। স্থানীয়দের দাবি, তার গলায় জামা পেঁচানো ছিল এবং কাছেই খোঁড়া অবস্থায় ছিল একটি গর্ত। গ্রামবাসীদের অভিযোগ, অভিযুক্ত যুবককে দেহ টানতে এবং গর্ত খুঁড়তে দেখা যায়, কিন্তু বিষয়টি জানাজানি হতেই সে পালিয়ে যায়। পরে উত্তেজিত জনতা ওই যুবককে তাড়া করে ধরে ফেলে এবং ব্যাপক মারধর করে। এই খবর মিলতেই পুলিশ এসে অভিযুক্ত যুবককে উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থাতেই সেখানে মৃত্যু হয় তার। মৃত যুবকের দাদা জানিয়েছে, তাদের পরিবারের সঙ্গে শিশুটির পরিবারের সুসম্পর্ক ছিল। ওই নাবালিকা তাদের বাড়িতেই টিউশন পড়ত। তার ভাই এই ঘটনার সঙ্গে কোনোভাবে জড়িত নয়। এদিকে এই ঘটনা ঘিরে গ্রামে এখনও প্রবল উত্তেজনা। নিরাপত্তার স্বার্থে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী। গ্রামবাসীদের একাংশ অভিযুক্তের পরিবারকে গ্রাম ছাড়ার দাবিও তুলেছেন। দুটি মৃতদেহই পাঠানো হয়েছে ময়না তদন্তে। পুলিশ জানিয়েছে, রিপোর্ট পাওয়ার পরেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ঘটনার তদন্ত শুরু করেছে বাঁকুড়া জেলা পুলিশ। নিয়ম না মেনেই ওবিসি তালিকা তৈরি করেছিল রাজ্য। এ নিয়ে সংখ্যালঘু তোষণের অভিযোগ তুলেছিল বিজেপি। গতকাল এই নির্দেশে সেই তালিকা এবং সরকারি বিজ্ঞপ্তির উপর স্থগিতাদেশ জারি করেছে উচ্চ আদালত। কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজশেখর মান্থার ডিভিশন বেঞ্চ 140টি জনজাতিকে নিয়ে গঠিত নতুন বিজ্ঞপ্তির উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে। আর আদালতের এই রায়কেই নিজেদের নৈতিক জয় হিসেবে দেখছে বিজেপি। এদিন তাই বিধানসভার বাইরে লাড্ডু বিতরণ করেন বিজেপি বিধায়করা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা এই মিষ্টি বিতরণ করলেন। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা গতকালই জানিয়েছিলেন, বিধানসভায় আজ তারা উৎসব পালন করবেন। ওবিসি, হিন্দু, কর্মী, কুম্ভকার, স্বর্ণকার, নাপিত, কামার, কুমোর তাদের অধিকার লড়াইতে পাশে থাকার বার্তা দিতে এই লড়াই। অন্যদিকে বিজেপির প্রদেশ ওবিসি মোর্চাও সল্টলেকে অবস্থান কর্মসূচি পালন করে। এদিন বিধানসভার বাইরে বাজনা বাজিয়ে মিষ্টি বিতরণ করা হয়। শুধু তাই নয়, সাধারণ মানুষকেও মিষ্টিমুখ করানো হয়। বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি বলেন, মমতার সরকার বারংবার হিন্দু বিরোধী ওবিসি বিল নিয়ে এসেছিল। হাইকোর্ট থাপ্পড় মেরে সেই বিলে স্থগিতাদেশ দিয়েছে। এই সরকার তোষণের রাজনীতি করছে। চলতি মাসের 30 তারিখ কার্যকর দুর্নীতি মামলায় চার্জ গঠনের সম্ভাবনা। সূত্রের খবর, প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, হাউস স্টাফ আশিস পান্ডে, 2 ঠিকাদার তথা ব্যবসায়ী সুমন হাজরা এবং বিপ্লব সিংহ এবং আফসার আলীর বিরুদ্ধে চার্জ গঠন হবে। শোনা যাচ্ছে, আগামী 30 জুন সন্দীপ সহ 5 অভিযুক্তকেই আলিপুরের বিশেষ আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় গত অগাস্টে উত্তাল হয়ে ওঠে গোটা বাংলা। সেই সময় প্রকাশ্যে আসে আরজি করে আর্থিক দুর্নীতির বিষয়টা। তদন্তের পর সেই মামলায় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। যদিও বর্তমানে তারা জামিনে মুক্ত। দ্বিতীয় দফার তদন্ত এখনও জারি। অভিযুক্তদের আইনজীবী আদালতে তদন্ত চলছে এই শব্দ নিয়ে প্রশ্ন তোলে। তার বক্তব্য ছিল, তদন্ত চলছে। এদিকে বিচার প্রক্রিয়া শুরু করার কথা বলা হচ্ছে কিভাবে? অভিযুক্তদের আইনজীবী প্রশ্ন তোলেন, তদন্ত শেষ না হলে কিভাবে চার্জ গঠন হবে? দুপক্ষের সওয়াল জবাবের পর আদালত 1 সেপ্টেম্বরের মধ্যে দ্বিতীয় পর্যায়ের তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছে। এদিকে 30 জুন অভিযুক্তদের আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে। ওই দিনই চার্জ গঠনের সম্ভাবনা রয়েছে বলে খবর। নিষেধাজ্ঞা উঠতেই সমুদ্রে পাড়ি দিয়েছিল ট্রলার।
প্রথমবারই মুখে চওড়া হাসি ফুটল মৎস্যজীবীদের। জালে উঠল জলের রূপলি শস্য। দীঘায় মরশুমের প্রথম দিনে উঠল 15 টন ইলিশ। আগামী দিনে আরও ইলিশ জালে ধরা পড়বে, সেই আশাই করছেন মৎস্যজীবীরা। এর আগে দক্ষিণ 24 পরগনায় নামখানায় মৎস্যজীবীদের জালে ধরা পড়ে 30 টন ইলিশ। 2 মাসের নিষেধাজ্ঞার সময়কাল কাটিয়ে 14 জুন গভীর রাতে সমুদ্রে মাছ ধরার জন্য বেরিয়েছিলেন মৎস্যজীবীরা। দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরের মৎস্যজীবীরা ট্রলার নিয়ে বঙ্গোপসাগরে পাড়ি দিয়েছিলেন। বুধবার সকালে দীঘায় ভিড়িতে শুরু করে একের পর এক ট্রলার। মৎস্যজীবীদের মুখে দেখা যায় হাসি। একের পর এক ইলিশ মাছ নামানো হতে থাকে ট্রলার থেকে। এদিন মোট 15 টন ইলিশ দীঘায় উঠেছে বলে খবর। জলের রূপলি শস্যের এক একটির ওজন 500 গ্রাম থেকে 1.5 কিলো পর্যন্ত বলে জানা গিয়েছে। ওই ইলিশ দীঘা মোহনার মৎস্য নিলাম কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানেই সেগুলোর দাম নির্ধারিত হয়েছে। দাম উঠেছে কেজি প্রতি 600 থেকে 1,500 টাকা। 61 দিন এবার সমুদ্রে মাছ ধরা বন্ধ ছিল। রাজ্যে বর্ষা আসার শুরুতেই ট্রলার নিয়ে পাড়ি দিয়েছিলেন মৎস্যজীবীরা। এদিন একাধিক ট্রলার ফিরে এলো ইলিশ সহ অন্যান্য মাছ নিয়ে। ইলিশ জালে উঠেছে খবর পেয়ে মোহনার মাছ বাজারে ভিড় করতে থাকেন ব্যবসায়ী থেকে সাধারণ মানুষজন। বর্ষার মরশুমে আগামী দিনে আরও ইলিশ জালে উঠবে, সেই আশাই করছেন ব্যবসায়ী থেকে মৎস্যজীবীরা। বেশি পরিমাণে ইলিশ এলে দাম আরও কিছুটা কমতে পারে, সেই আশাও করা হচ্ছে। গত বেশ কয়েক বছর তেমনভাবে ইলিশ মাছ জালবন্দি হয়নি, আশাহত হয়েছিলেন মৎস্যজীবীরা। এবার আশায় দিন গুনছেন তারা। ভয়াবহ বাস দুর্ঘটনা ঝাড়গ্রামে। বাইক আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস গিয়ে পড়ল রাস্তার ধারের নয়াঞ্জলিতে। দুর্ঘটনায় মারা গিয়েছেন এক মহিলা যাত্রী। মৃতার নাম বাসন্তী মাহাতো, বাড়ি ঝাড়গ্রাম গ্রামীণ ব্লকের গজাশিমুল এলাকায়। ঘটনায় চালক সহ আরও 29 জন গুরুতর জখম বলে জানা গিয়েছে। তারা হাসপাতালে চিকিৎসাধীন। জানা গিয়েছে আজ বুধবার সকালে ওই যাত্রীবাহী বাসটি গোপীবল্লভপুর থেকে খড়গপুরের দিকে যাচ্ছিল। সকাল থেকে বৃষ্টি চলছিল, ফলে রাস্তা ভিজে। গুপ্তমণি মন্দির এলাকার কিছু আগে এক মোটর বাইক বাসের সামনে চলে আসে। বাইক আরোহীকে বাঁচাতে গিয়েছিলেন বাসের চালক, তখনই বাসটি নিয়ন্ত্রণ হারায়। কিছু দূর গিয়ে বাসটি রাস্তার ধারে নয়াঞ্জলিতে পড়ে যায়। সকালে বাসে যাত্রী সংখ্যাও বেশি ছিল। দুর্ঘটনার খবর পেয়ে দুর্ঘটনাস্থলে ছুটে যান স্থানীয়রা। খবর দেওয়া হয় পুলিশে। এলাকার মানুষজনই প্রথমে উদ্ধার কাজে হাত লাগান। বাসের ভিতর আটকে থাকা যাত্রীদের একে একে বার করে আনা হয়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় মানিকপাড়া ফাঁড়ির পুলিশ। ঘটনাস্থলে ওই মহিলা যাত্রীর মৃত্যু হয়েছে বলে খবর। জখমদের উদ্ধার করে ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। জখম যাত্রীদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। পরে দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে নয়াঞ্জলি থেকে উদ্ধার করা হয়। দুর্ঘটনার পরে সাময়িক যানজট দেখা দিয়েছিল এই এলাকায়। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। মুর্শিদাবাদের শামশেরগঞ্জে অশান্তির ঘটনায় বড়সড় সাফল্য পেল জঙ্গিপুর জেলা পুলিশ। শামশেরগঞ্জ থানার শুলিতলা এলাকা থেকে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতরা হলেন কাইজার শেখ এবং মোস্তাকিন শেখ। অভিযোগ, এরাই ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে বিক্ষোভ চলাকালীন বিভিন্ন এলাকা থেকে হামলাকারীদের জড়ো করে অশান্তি ছড়ানোর মূল পরিকল্পনায় যুক্ত ছিলেন। প্রায় 2 মাস পলাতক থাকার পর গোপন সূত্রে খবর পেয়ে সোমবার গভীর রাতে পুলিশ তাঁদের বাড়িতে হানা দিয়ে গ্রেপ্তার করে। মঙ্গলবার ধৃতদের জঙ্গিপুর আদালতে তোলা হলে পুলিশি হেফাজতের আবেদন মঞ্জুর হয়। পুলিশ জানায় ওই 2 যুবক ধুলিয়ান পুরসভা এবং নিউ ডাক বাংলো মোড়ে ট্রাফিক কিয়স্ক, দোকান এবং বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে ভাঙচুর এবং হামলার নেতৃত্ব দেন। তারা ফোন করে বিভিন্ন এলাকা থেকে যুবকদের ডেকে এনে উত্তেজিত করেন এবং ভাঙচুর চালান। ওয়াকফ সংশোধনী আইনকে কেন্দ্র করে জঙ্গিপুর পুলিশ জেলার রঘুনাথগঞ্জ, সুতি এবং শামশেরগঞ্জ থানা এলাকায় লাগাতার গন্ডগোল হয়। সবচেয়ে বড় ঘটনাটি ঘটে শামশেরগঞ্জের জাফরবাদে, যেখানে খুন হন এক বাবা এবং ছেলে। ধুলিয়ানেও কয়েকশো দোকান, বাড়ি এবং সরকারি সম্পত্তি ভাঙচুর করা হয়। জঙ্গিপুর জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, অশান্তিতে জড়িত থাকার অভিযোগে এখনো পর্যন্ত প্রায় 300 জনকে গ্রেপ্তার করা হয়েছে। দায়ের হয়েছে 150টিরও বেশি মামলা। জাফরাবাদের খুনের মামলাতেও অভিযুক্ত 13 জনকে গ্রেপ্তার করে আদালতে চার্জশিট জমা দিয়েছে পুলিশ। পাকিস্তানের সেনা প্রধান এবং সদ্য ফিল্ড মার্শাল পদে উন্নীত সৈয়দ আসিম মুনির বর্তমানে আমেরিকা সফরে রয়েছেন। সেখানে পাকিস্তানি সম্প্রদায়ের উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে তিনি ভারতের বিরুদ্ধে একাধিক বিতর্কিত এবং তীব্র মন্তব্য করেন।
মনির বলেন, পাকিস্তান 1971 সালের পরাজয় কখনো ভুলবে না এবং সময় এলে তার বদলা নেওয়া হবে। মে মাসে ভারত পাকিস্তান সংঘর্ষের কথা উল্লেখ করে তিনি সেটিকে পাকিস্তানের বিজয় হিসেবে তুলে ধরেন। কাশ্মীর নিয়েও তিনি আক্রমণাত্মক অবস্থান প্রকাশ করেন। পাকিস্তানি সাংবাদিক আজাদ সৈয়দ জানিয়েছেন, মনির দাবি করেন যে পাকিস্তান ভারতকে ভেঙে 1971-এর প্রতিশোধ নেবে। ওয়াশিংটনে উপস্থিত এক পাকিস্তানি নাগরিক নোমান মুঘল বলেন, মনির আরও দাবি করেন যে পাকিস্তান চীনের সঙ্গে মিলে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করেছে। মনির বলেন, পাকিস্তান ভারতের বিরুদ্ধে 5 স্তরে যুদ্ধ করেছে, যার মধ্যে রয়েছে সাইবার যুদ্ধ। তার দাবি, পাকিস্তানি হ্যাকাররা ভারতের 70% পাওয়ার গ্রিড হ্যাক করেছে। ড্রোন পাঠানো হয়েছে দিল্লি এবং গুজরাটে এবং ভারতের রেল ব্যবস্থাও হ্যাক করা হয়েছে। তবে এসব দাবির পক্ষে তিনি কোনো প্রমাণ দেননি এবং ভারতের তরফ থেকেও এখনো কোনো প্রতিক্রিয়া আসেনি। এছাড়াও তিনি স্বীকার করেন যে পাকিস্তান চীন থেকে অস্ত্র এবং সামরিক সরঞ্জাম পেয়েছে এবং চীন নাকি পাকিস্তানের প্রস্তুতিতে মুগ্ধ হয়েছে। সন্ত্রাসবাদ ইস্যুতেও মনির আমেরিকাকেই দায়ী করেন। তিনি বলেন, আফগানিস্তানে সোভিয়েত আগ্রাসনের সময় আমেরিকার সহায়তায় পাকিস্তানে জিহাদি সংস্কৃতি তৈরি হয়, যা ভবিষ্যতে সন্ত্রাসবাদের জন্ম দেয়। আজকের মতন এখানেই শেষ। পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন বীরভূম নিউজে। ধন্যবাদ। সঙ্গে